গীতার মেয়েকে সামনে দেখে সব কিছু মনে পড়ে যায় স্বস্তিকে। স্মৃতি হারিয়ে ফেলে গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় মুখার্জির বাড়ি থেকে টিপ ও সঞ্জয় বেরিয়ে যেতে চায়। তখন সবাই মিলে আটকাতে চাইলে কোনোভাবেই টিপ ও সঞ্জয় শুনতে চায় না। এরপরে অগ্নিজিৎ টিপকে বারবার বলতে থাকে, তুমি তো একটা মেয়ে, তুমি একটু ওকে বোঝাও না, ও যাতে না যায়। তুমি কি বুঝতে পারছো না? তখন দেখা যায় গীতা বারবার সঞ্জয়ের কাছে কাকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, প্লিজ প্লিজ স্বস্তিকবাবু, আপনি যাবেন না। আপনি যদি চলে যান তবে সবটা মিথ্যে হয়ে যাবে। আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। বলুন, আমার ভালোবাসা কি মিথ্যে হতে পারে? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। তখন টিপ বলতে থাকে, ও তো স্বস্তিক নয় যে তুমি ওকে ভালোবাসো, ও সঞ্জয়, ওকে আমি ভালোবাসি। তাই তুমি কোনোভাবেই ওকে আটকাতে পারবে না। আমরা ওকে নিয়ে চলে যাব, আমরা এক্ষুনি চলে যাব। এরপরেই দেখা যায় গীতা অঙ্কিতের কাছে এসে বলতে থাকে, তুমি ওকে আটকাও না। তখন দেখা যায় উপর থেকে সবটা মজা নিচ্ছিল গিনি। এরপরে গিনি বলতে থাকে, কোনোভাবে আটকাতে পারবে না, তুই কোনোভাবে আটকাতে পারবি না। এরপরে দেখা যায় সঞ্জয় ও টিপ গীতাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে গীতা অসুস্থ হয়ে পড়লে সবাই মিলে গীতাকে সোফাতে বসিয়ে বারবার গীতাকে বলতে থাকে, তুমি এতটা প্রেশার নিও না, সবটা আমরা দেখে নেব। কিন্তু গীতা কোনোভাবে কথা শুনে না। গীতা বারবার বলতে থাকে, আমাকে ওখানে যেতেই হবে, আমাকে আমার স্বস্তিকবাবুকে ফিরিয়ে আনতেই হবে। মেহেক আর অঙ্কিত, তুমি আমাদের সঙ্গে যাবে? তো তোমরা যদি আমার সঙ্গে যাও তবে আমার ভালো হবে, আর যদি না যাও তবে আমি একাই যাব। তখন মেহেক বলতে থাকে, তোমাকে একা ছাড়বো? তুমি এটা ভাবলে কিভাবে? চলো আমরাও যাব। এদিকে দেখা যায় টিপ ও সঞ্জয় গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে আর বলতে থাকে, বড়বাবু, এদিকে একটা ঘটনা ঘটে গেছে। এদিক থেকে টিপ ও সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে গেছে, সঙ্গে গীতাও পিছু করে চলে গেছে। গীতাও মেহেক ও অঙ্কিত গেছে। এখন আপনি কি করার করুন। ওখানে যদি কোনো বিপদ হয়, গীতার তো এই অবস্থা, ওখানে বিপদ হলে তো সমস্যা হয়ে যাবে। আপনি ব্যাপারটা দেখলে একটু ভালো হয়। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, কি বলছেন এসব? ওকে এই অবস্থায় বেরোতে দিলেন কেন আপনারা? তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে, আমরা তো বারবার বারণ করছিলাম, কিন্তু ও তো শুনছিল না, ও তো চলে গেছে। আপনি একটু দেখুন ওদিকে যেন কোনো ঝামেলা না হয়। তখন বড়বাবু বলতে থাকে, আমি ওকে নিজের বোনের মতো দেখব। আমার বোন যদি থাকতো তবে তো আমাকে সেভাবেই দেখতে হতো। আমি শুধু একজন পুলিশ অফিসার হিসাবে নয়, ওকে আমার নিজের বোনের মতোই দেখব। আমি ওকে নিজের বোনই মনে করি, আপনি কোনো টেনশন করবেন না। এরপরে দেখা যায় গিনি নিচে নেমে আসে আর অগ্নিজিৎ ইলিনো ঈশাকে কথা শোনাতে থাকে। তখন অগ্নিজিৎ বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আর দেখতে ইচ্ছে করছে না। নিজের বোনের পাশে দাঁড়াবে কি না, কি নিজের বোনের পিছু লাগো? তুমি কেমন মেয়ে বলো তো? তখন দেখা যায় গিনি সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সঞ্জয় ও টিপ গাড়ি ড্রাইভ করে সেখান থেকে বেরিয়ে গেলে সামনে হঠাৎ করে একটা গাড়ি আসলে সঞ্জয় রেগে যায় আর গাড়ি থেকে নেমে যায়। এরপরে বলতে থাকে, কি অসভ্যতম হচ্ছে, আপনারা এভাবে আমাদের গাড়ির সামনে দাঁড়ালেন কেন? ঠিক তখনই দেখা যায় গাড়ি থেকে বেরিয়ে আসে কাব্রিয়াকে দেখে অবাক হয়ে যায় সঞ্জয় ও টিপ। এরপরে দেখা যায় টিপ বলতে থাকে, কে আপনি আমাদের এভাবে গাড়ি দাঁড় করালেন কেন, আর আপনি কি চান? তখন দেখা যায় কাব্রিয়া সঞ্জয়কে বলতে থাকে, তোমার যে এত কই মাছের জান, এটা আমি কখনোই জানতাম না। দুটো গুলি হজম করে নিয়ে আবার ফিরে এলে, তোমাকে বলিহারি যায়, কিন্তু এবার তো আর বাঁচা যায় না। একবার যদি বেঁচে এসেছো, সববার কি আর হজম করা যায় বলো? কিন্তু এবার তোমাকে কে বাঁচাবে? ওইবার না হয় টিপ তোমাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এবার আর তোমার বাঁচার কোনো প্রশ্নই আসে না। ঠিক তখনই সেখানে গীতা, মেহেক ও অঙ্কিত চলে আসে। এরপরে গীতা বলতে থাকে, কাব্যা প্লিজ তুমি এরকমটা করো না, ছেড়ে দাও বলছি। তুমি যদি ওকে শ্যুট করো তবে কিন্তু ভালো হবে না। তখন কাব্যা বলতে থাকে, যখন স্বস্তিকবাবু আমার হবে না তো কারোরই হবে না, কাউকে আমি হতেই দেব না। আমার যদি হতো তবে আমি আমার করে রাখতাম, কিন্তু ও যখন আমার না, তবে আমি কারোরই হতে দেব না। আমি তো ওকে ভালোবেসেছিলাম, তাই না? এই বলে যখনই শ্যুট করতে যাবে ঠিক তখনই গীতা স্বস্তিককে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজেই বুলেটের আঘাতটা নিয়ে নেয়। এরপরে দেখা যায় কাব্যা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তখন টিপ সঞ্জয়কে বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকা যাবে না। এরপরে সঞ্জয়কে টেনে হিঁচড়ে গাড়িতে করে নিয়ে চলে যায়। তখন মেহেক বারবার চিৎকার করে বলতে থাকে, ছোটদা তুই যাস না, টিপদি তোকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে তোকে তোকে বিপদের মুখে ফেলে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। তোকে আসলে ভালোবাসে গীতা বৌদি, এই জন্য এ শরীরে তোকে প্রোটেক্ট করার জন্য নিজেই অসুস্থ হয়ে পড়েছে। ঠিক তখনই দেখা যায় টিপ সঞ্জয়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন বড়বাবু এসে সবটা দেখে অবাক হয়ে যায়। এরপরে বড়বাবু পুলিশকে ফোন করে কাব্রিয়াকে ধরার জন্য। এরপরেই দেখা যায় গাড়িতে বসে বসে সঞ্জয় মেহেকের কথাগুলো ভাবতে থাকে। এরপরে এদিকে অগ্নিজিৎ ও ঈশা বারবার মেহেককে ফোনে ট্রাই করলে ফোনটা না ধরলে এদিকে সবাই টেনশন করতে থাকে। অগ্নিজিৎ বারবার বলতে থাকে, কি হচ্ছে, ওরা ফোনটা রিসিভ করছে না কেন? আমাদেরকে কোনো খবর দেবে না? কি হয়েছে, ওইদিকে কি খবর হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন ইলিন বলতে থাকে, জেঠু তুমি কোনো টেনশন করো না, হয়তো ওদিকে কোনো সমস্যা আছে, এই জন্য ওরা ফোনটা ধরতে পারছে না। এরপরে ইলিনও কান্না করতে থাকে। এদিকে দেখা যায় বড়বাবু অঙ্কিত মেহেক গীতাকে হসপিটালে নিয়ে আসে। এরপরে অগ্নিজিৎকে ফোন করে জানিয়ে দেয়। ঠিক তখনই অগ্নিজিৎ সেখানে আসে। এরপরে ডক্টরকে অগ্নিজিৎ বলতে থাকে, আমার বৌমার কি অবস্থা, আমার বৌমা বাঁচবে তো? প্লিজ আমার বৌমা আর আমার নাতনিকে বাঁচিয়ে দিন। আপনাকে আমি হাত জোর করে বলছি, আমার বৌমা আর আমার নাতনির যেন কিছু না হয়। তখনই বড়বাবুকে কনস্টেবল ফোন করে জানিয়ে দেয় কাব্রিয়াকে অ্যারেস্ট করা হয়েছে। কথা শুনে খুশি হয়ে যায় পুরো মুখার্জি পরিবার। এরপরেই ডক্টর এসে অগ্নিজিৎকে বলতে থাকে, কংগ্রাচুলেশন, আপনি দাদু হয়েছেন, আপনার বৌমার কন্যা সন্তান হয়েছে। এরপরে দেখা যায় সঞ্জয় হসপিটালে চলে আসে আর টিপকে দোষারোপ করতে থাকে, বলতে থাকে, তুমি আমাকে ভালোবাসো না টিপ?